সীতাকুণ্ড নামটা হচ্ছে আপনার ভগবান শ্রীরাম যখন বনবাস করছিল ত্রেতা যুগ, তখন এখানে আসার প্রস্তাবনা করছেন। আচ্ছা, এই যে ভবানী মায়ের মন্দির, স্বয়ম্ভূনাথের মন্দিরের পাশে যে সীতাকুণ্ড বা সতীর যে দেহা অবশেষ পড়ছে, সতীর কোন অংশটা পড়ছে, আসলে এর বিস্তারিত কি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমাদের গন্তব্য সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথ ধামের যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হব কিছুক্ষণের মধ্যেই। প্রথমে আমাদের নিউ মার্কেট থেকে আমরা যাত্রা শুরু করব। নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করে আমরা অলঙ্কার এসে পৌঁছেছি বাস যোগে। অলঙ্কার থেকে আমরা রাস্তা পার হয়ে গাড়ির অপেক্ষায়, এখান থেকেই আমরা ছোট যে লোকাল বাস আছে সেগুলো করে সীতাকুণ্ড উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়ি এখনই যাত্রা শুরু করবে। যাত্রা শুরু করলো। আমরা অলঙ্কার থেকে যাত্রা শুরু করে পুলিশ বক্সে পার হয়ে চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে গেছি। যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম শহরের সিটি কর্পোরেশন এরিয়া সিটি গেট পার করলাম। যাত্রা চলমানের পর আমরা গন্তব্যে কাছাকাছি পৌঁছেছি সীতাকুণ্ডে। বাস থেকে নেমে আমরা পূর্ব দিকে রাস্তাটা পার হব। রাস্তা পার হলে একটু হেঁটে আমরা একটা সিটি মার্কেট আছে, ওই মার্কেটের দিকে প্রবেশ করলাম। ওই মার্কেটটা পার করে আমরা পুরনো রাস্তার দিকে চলে যাব। আমাদের প্রয়োজনীয় কেনাকাটা আমরা এই মার্কেট থেকেই করে নিতে পারবো। কাপড় চোপড়, জুতা বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীগুলো এখান থেকে আমরা কিনতে পারবো। আমরা মেলার
কাছাকাছি যে পুরনো যে ট্রাং রোডের রাস্তা আছে, ঢাকা চট্টগ্রাম ট্রাং রোড, ওটাতে চলে আসছি। আমরা আগে নতুন যে ট্রাং রোড ছিল ওটাতে ছিলাম। এই পুরনো ট্রাং রোডটা ধরে আমরা উত্তর দিকে কিছু আগালেই আমরা এই সামনের দিকে সাদা তোরণ দেখতে পাবো। ওই গেটে দিয়েই মূলত আমাদের মেলার যাত্রা শুরু হবে। এখান থেকেই আমাদের মেলার যাত্রা শুরু। আশেপাশে যেগুলো দোকানপাট দেখা যাচ্ছে, আমরা মেলার কিছু দূর রাস্তা দিয়ে যেতেই চন্দ্রনাথ ধামে ওঠার জন্য গাড়ির ব্যবস্থা থাকে। যারা পায়ে হেঁটে উঠতে পারবে না তাদের জন্য সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের কাছেই এই যে চাঁদের গাড়ি বলে, ওই গাড়িগুলো করে চন্দ্রনাথ ধামে উঠতে পারবে। যারা হেঁটে যাবে তারা হেঁটেই চলে যাবে। আপনার জন্য আপনার বন্ধুরা মেলা কমিটির অস্থায়ী কার্যালয় বাজারের এদিকে পারে অপেক্ষা করছেন। আমরা আপনি যদি রেলওয়ে ট্র্যাক পার করলাম। রেলওয়ে ট্র্যাক পার করেই আমরা আরেকটি শুভেচ্ছা সম্বলিত তোরণ দেখতে পাচ্ছি। আমরা সীতাকুণ্ড মেলার রাস্তার দুই পাশে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি, যেগুলো শুধুমাত্র মেলা উপলক্ষে থাকে। মূলত মেলা রাস্তার আশেপাশেই জমজমাট থাকে। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনার জন্য ভক্তবৃন্দরা একটা বছর অপেক্ষা করে। এখানে ঢোলের অনেকগুলো দোকান আছে ছোটদের জন্য, আর আশেপাশে শাঁখা সিঁদুরের অনেক দোকান দেখতে পাওয়া যায়। খুব সুলভ মূল্যে এখানে শাঁখা কিনতে পাওয়া যায়। একটু দেখে নিতে হবে, একটু দরদাম করে নেওয়াই ভালো। বাম পাশে আমরা রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম দেখতে পাচ্ছি। এভাবে আমরা মেলা প্রাঙ্গণে পার করে চন্দ্রনাথ ধামে উদ্দেশ্যে রওনা দেব। আশেপাশে অনেকগুলো মঠ মন্দির দেখতে পাওয়া যায়।
পুরো ভ্রমণের যে সমস্ত জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন তীর্থস্থান রয়েছে সেগুলোর একটা ম্যাপ গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এখানে মেলা কমিটির অস্থায়ী কার্যালয় দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকেই মূলত ঘোষণা করা হয় কেউ হারিয়ে গেলে বা কোনো দুর্ভোগ অবস্থায় পড়লে এখান থেকে সাহায্য চাওয়া হয়। সুতরাং আপনারা যারা সমস্যায় পড়বেন তারা এখানে এসে যোগাযোগ করবেন। এটা পুকুরের পাশেই অবস্থিত, একটু হেঁটে গেলেই পুকুরের অপর পাশে শৌচাগার দেখতে পাবো আমরা, এবং ছোট বাচ্চাদের বিনোদনের জন্য একটা পার্কের মতো ব্যবস্থা আছে। এখানে রাস্তার দুই পাশে হরেক রকমের মেলা বসে। ছোট শিশুদের ঢোল, নানা রকম খেলনা, মহিলাদের সাজসজ্জা জিনিসপত্র, শাঁখা, সিঁদুর খুব সুলভ মূল্যে পাওয়া যায়, দেখে নিতে হবে। আমরা যেহেতু মেলার উদ্দেশ্যে যাত্রা করেছি সেহেতু আমাদের প্রস্তুতি ওরকমই ছিল। খাওয়ার পানির ব্যবস্থা এবং কোথায় কি করতে হবে। এই যে একটা ছোট শিশুদের শিশু পার্কের মতো দেখা যাচ্ছে, এখানে শৌচাগার রয়েছে যাদের প্রয়োজন এখানে স্নান এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যাবে। মূলত এই পুকুরটার পাড়েই মেলা কমিটির অস্থায়ী কার্যালয়, এটা মনে রাখবেন। আবারও একটি শুভেচ্ছা তোরণ দেখা যাচ্ছে। মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। আমরা মেলার খুবই জনবহুল এলাকায় এসে পৌঁছেছি। এটা ভৈরব ঠাকুরের মন্দিরের গেট দেখতে পাচ্ছি। এখানেই মূলত স্নান করে ভৈরব ঠাকুরের অনুমতি নিয়ে আমরা বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করব। এই ব্যাসকুণ্ডতে স্নান করা যাবে এবং এখানে যারা বাৎসরিক শ্রাদ্ধ কাজ, পিতামাতার
আত্মার সদ্গতির উদ্দেশ্যে এখানে তর্পণ এবং বিভিন্ন ধর্মীয় বিধানে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষের পিণ্ডদানের ব্যবস্থা থাকে। তো এখানে ব্যাসকুণ্ডুতে স্নান করে ভৈরব ঠাকুরের অনুমতি নিয়ে সবাই তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই চন্দ্রনাথের পাহারাদার হিসেবে, শিব ঠাকুরের পাহারাদার হিসেবে শ্রী শ্রী ভৈরব ঠাকুরের এটা সর্বজন জানে। এখন আমরা দেখতে পাচ্ছি শঙ্কর মঠ বাবাজি জ্যোতিষানন্দের সাধনপীঠ, যিনি কলকাতা বারাসাতে দেহত্যাগ করেছেন এবং ওখানে মন্দির স্থাপন হয়েছে। শ্রী শ্রী জ্যোতিষানন্দ বাবাজির সাধনপীঠ আমরা আসলাম। এটা শঙ্কর মঠ মিশন নামে পরিচিত। এখানে ওমকারের সাধন ভজন এবং ধ্যান, গীতাপাঠ হয়। শঙ্কর মঠের অধীনে সম্প্রতি খুব বড় এবং সুদর্শনীয় একটা বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা হয়। এটা কলকাতার তথা ভারতের অনেক বড় বা বিখ্যাত মন্দিরগুলোর আদলে গঠন করা হয়। এখানে শিবের স্থাপন এবং সাধন ভজন হয়। শিব চতুর্দশী দিন এখানে খুব সুশৃঙ্খলভাবে শিবলিঙ্গে পূজা অর্পণ এবং স্নান সম্পন্ন হয়। অসংখ্য ভক্তবৃন্দ এই স্থানে ঠিক যখন চতুর্দশী শুরু হয়, এখানে শিব স্নান করানোর জন্য লাইনে দাঁড়িয়ে যায়। মন্দিরে যেহেতু চতুর্দশীর ঠিক লগ্নে এই সময় পূজা অর্চনা
কারীদের ভিড় লক্ষ্য করা যায়। বিশ্বনাথ মন্দিরের দরজা খুলল, আমি যাওয়ার চেষ্টা করলাম। মন্দিরের ভিতরে অনেক পূজার্থীদের লাইন দেখা যাচ্ছে শিব স্নানের জন্য অপেক্ষারত অবস্থায়। এখানে ছবি তোলার কোনো রাইট নাই, তাই এখানে ছবি তোলার জন্য আর চেষ্টা করিনি। উপরের দিকে যাওয়ার জন্য আমাদের বাম পাশ দিয়েই যেতে হবে, যার কারণে আমি আর অপেক্ষা করলাম না। আমি বেরিয়ে পড়লাম, কারণ এখানে অনেক সময় প্রয়োজন। মন্দিরের ভিতর অংশের ছবি তোলা নিষেধ, তাই আমি বেরিয়ে পড়লাম। বিশ্বনাথ মন্দির থেকে বের হয়ে এখানে প্রণাম করলাম। এটা শিবের পাহারাদার। মন্দিরের বাইরে মোমবাতি প্রজ্বলন।
আমরা শঙ্করমঠের সিঁড়ি বেয়ে গিরি মহারাজের আস্থানায় যাওয়ার চেষ্টা করছি। এখানে শঙ্করমঠের সিঁড়ি দেওয়ালে সুন্দর বাণী দেখা যাচ্ছে। ভগবান আগমনে আমরা উপবাস থাকবো পূজা। ভগবান চলে যাওয়ার সময় পারনা শেষ। এরা এক একজন মতভেদ, শুক্র ভাই নেবে, শুক্র হলো সুখ নেবে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সুখ নেই কি আল্লাহ, সৈন্যের সর্বনাশ। এখানে সৈন্যটা মানতে মানতে এবার করি নেই, বক্তৃতা দিতে নেমে যাচ্ছি। দেওয়া হচ্ছে। ঠিক এখান থেকেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া দেখা যায়। দুপুরের প্রখর কিরণে নৈসর্গিক দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেক দূরে চন্দ্রনাথের পাহাড় দেখতে পাওয়া যায়। আমাদের গন্তব্য সবচেয়ে উঁচু শিখরে এখন চোখ রাখলাম। ওই জায়গায় আমাদের জলগুলো খাই শেষ গন্তব্যে নাকি বাহন খাই, পৌঁছানোর স্থান। সেখান থেকে আমরা আবার ফিরে আসব। বাম পাশে যে একটা মন্দির দেখা যাচ্ছে সেটা বীরপক্ষ, আর সবচেয়ে উঁচু জায়গায় চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথ ধামে শিব ঠাকুরের সদা জাগ্রত অবস্থায় দেখা যায়। শিব রাত্রির দিন, এই জন্য প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ওই রাত্রিতে এই সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে রাত্রি যাপন করেন। উপবাস, ব্রত, ধ্যান, পূজার্চনা ইত্যাদিতে রত থাকেন। আমরা এখন শঙ্করমঠে গিরি শিখরে মূল যে গীতা ভবন, এখানেই জ্যোতিষানন্দ বাবাজি গীতা পাঠ এবং বিভিন্ন পূজা অর্চনা করতেন। এই সেই পুরাণ ভবনের প্রাঙ্গণ, যেখান থেকে অনেক আগে থেকেই এই প্রাঙ্গণে দীক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা হতো। এখনো এই স্থানে বিভিন্ন পূজা অর্চনা, গীতা পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠান পরিচালিত হয়। সীতাকুণ্ড বাবাজি যে
আশ্রম সিঁড়ি উঠলাম। ডান পাশে যেহেতু তপনানন্দ গিরি মহারাজ কর্তৃক দীক্ষাদান চলছে, ডান পাশে আমরা যেতে পারিনি। আমরা বাবাজির মূল যে স্থান, সে স্থানে একটি কক্ষ ওমকার বিগ্রহ পরিদর্শন করে আমরা আবারও নেমে পড়লাম। ওম গুরু কৃপা হি কেবলম। আমরা ঠিক আবার ব্যাসকুণ্ডের সেই জনাকীর্ণ খুবই ভিড় যে অংশে, সে অংশে পদার্পণ করলাম। এই স্থানে সবাই একটু সাবধানে সচেতনভাবে চলাফেরা করবেন। ভক্তবৃন্দরা এই ব্যাসকুণ্ডে উপবাস থাকা অবস্থায় স্নান করে বিভিন্ন পূজার আদার নিয়ে ভৈরব ঠাকুরের মন্দিরে প্রবেশ করেন, ভৈরব দর্শন করেন। তারপরে যার যার গন্তব্যে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি ব্যাসকুণ্ডের প্রধান পথ দিয়ে ব্যাসকুণ্ডটা দেখানোর চেষ্টা করলাম। এখানে স্নানরত অবস্থায় ভক্তবৃন্দের কোলাহল মুখরিত অবস্থায় দেখা যাচ্ছে। এই স্থানে ছবি তোলা নিষেধ আছে, তথাপি অল্প সময়ের জন্য আমি ভিডিও ধারণ করলাম, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা এটার আশেপাশে আস্তানা তৈরি করেন এবং ওখানে রান্নাবান্না করে রাত্রি যাপন করেন। এটা খুবই আনন্দের। বেশিরভাগ সময় দেখা যায় শীতকালেই মেলার কার্যক্রমটা হয়। এখন ব্যাসকুণ্ড পার হয়ে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে যাদের ব্যাগ, বিভিন্ন কাপড় চোপড় ইত্যাদি জমা রাখার জায়গা, এখানে জমা রেখে একদম খুব রিল্যাক্স সহকারে ভক্তবৃন্দরা যাত্রা করতে পারেন। অনেক দূরের পথ এবং
ওই দুর্গম পথ পাড়ি দেওয়া, যেহেতু এখানে কোনো ভারী ব্যাগ নিয়ে না যাওয়াই খুবই শ্রেয়কর হবে। চন্দ্রনাথ আশ্রমে নিরপেক্ষ আশ্রম দর্শন করতে গেলে, মন্দির দর্শন করতে গেলে একটা বিশেষ সময় ধরে ওঠাই ভালো। বিশেষ করে দুপুরের সময়ে ওটা খুবই কষ্টদায়ক, অত্যন্ত গরম পড়ে এবং বিরপক্ষের আর চন্দ্রনাথের ওটার আগে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। আমি যতবার এসেছি চন্দ্রনাথ ধাম